আমাদের সেনাপ্রধান কিছু বক্তব্য দিয়েছেন দরবার হলে, এবং তারপরে রয়েছে মব জাস্টিসের বিষয়ে তিনি কথা বলেছেন। আমাদের বন্দর নিয়ে তিনি কথা বলেছেন, আমাদের আম করিডোর নিয়ে তিনি কথা বলেছেন। কিছু দিক নির্দেশনা তার বক্তব্য থেকে এসছে। যেহেতু তিনি ৫ই আগস্ট বলেছিলেন, "আমি দায়িত্ব নিয়েছি।" সেক্ষেত্রে তার দায় আছে। কিছু দায়িত্ব জাতির পক্ষ থেকে তিনি প্রকাশ করেছেন। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, তারা দেশপ্রেমিক আ আমাদের আমাদের সেনাবাহিনী, তারা কি দায়িত্ব নিচ্ছেন সেটা জাতির কাছে প্রকাশ করেছেন। আবার কিছু, কিছু কানাঘুষা শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আম কিছু কর্মকর্তা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় আছে, সেখানে ফায়ার সার্ভিসকে নাকি তারা প্রশিক্ষণ দিচ্ছেন। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবার জন্য, কিছু বক্তব্য জানবার জন্য, এর অন্তরালে কি আছে বিশ্লেষণ শুনবার জন্য প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের সাথে যুক্ত আছেন। তিনি এই বিষয়গুলো আশা করি আপনাদের সামনে উপস্থাপন করবেন, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আবারও বলছি, একটি রিকোয়েস্ট, আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। আমরা সেগুলো আমাদের স্ক্রিনে দেখাবো। কিছু, কিছু মন্তব্য আমরা আপনাদের সাথেও শেয়ার করব, আমাদের আজকের অতিথির সাথেও শেয়ার করব। স্যার, জি, আমি প্রথমে যে কথাটি বলতে চাই যে সেনাপ্রধান আপনাদের দরবার যেটি ২১ তারিখে যেটি হয়েছে, সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং তিনি খোলাসা করেছেন সেনাবাহিনীর ভূমিকা কি, জাতির পক্ষ থেকে, জাতির পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রতিক্রিয়া, তারা সেটি ব্যক্ত করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে সেনাপ্রধান যে বক্তব্যটি দিয়েছেন? ধন্যবাদ। দেখুন, মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, হি ইজ এ ম্যান অফ ইন্টিগ্রিটি অ্যান্ড হি ইজ ট্রু প্যাট্রিয়ট। সেটি তিনি তার কথা এবং কাজে ইতিমধ্যে প্রমাণ করেছেন, এবং চাইলে তিনি কিন্তু ৫ আগস্ট ক্ষমতা গ্রহণ করতে পারতেন নির্দ্বিধা, এবং যা কিছু আমরা এর মধ্যে প্রত্যক্ষ করেছি তা হয়তো প্রত্যক্ষ করবার সুযোগ থেকে বঞ্চিত হতাম। এখন যে অবস্থাটি তৈরি হয়েছে, মানে দাঁত থাকলে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না। যেহেতু ইতিমধ্যে আমাদের চিনবার, জানবার, বুঝবার আর কোনো বিষয় নেই, আমরা বুঝে গেছি মবক্রেসি কাকে বলে, মব জাস্টিস কাকে বলে, মব বিষয়টা কি। মব শব্দটার সঙ্গে আমাদের পরিচয় ছিল না। আমরা আমাদের ছোটবেলা থেকে শুধু মগের মুল্লুকের কথা শুনতাম। এখন মগের মুল্লুক যারা পরিচালনা করতেন তারাও লজ্জা পাবেন যে অবস্থায় আমরা উপনীত হয়েছি। এখন যে পরিস্থিতি, আপনার এখানে আহ মাননীয় সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলে দিয়েছেন যে আর্ম ফোর্সেসকে ডার্কে রেখে এই তথাকথিত আপনার রিফর্ম এফোর্ট গুলো, এইগুলো কোনোভাবেই আপনার কার্যকর করা কতটা সমীচীন হবে সেই বিষয়টা নিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে কনসাল্ট করা হয়নি, কোনো খানাতেই রাখা হয়নি, পরিষ্কার হিসাব। দে আর ভেরি মাচ পার্ট অফ আওয়ার এস্টাবলিশমেন্ট। তো তাদের বাদ দিয়ে আপনি একটা রিফর্ম যেন তেন প্রকারে বিদেশের তকমা আছে এই ধরনের লোকদেরকে নিয়ে এসে আপনি কার্যকর করবেন, আর সেনাবাহিনী স্পেকটেটর হিসেবে দেখবে, আর মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে আপনার ইন এইড টু সিভিল পাওয়ার তারা গলদঘর্ম হবে, এটা তো হতে পারে না। দ্বিতীয়ত, আপনি এসছেন একটা বিশেষ পরিস্থিতিতে আপনার নির্বাচনের রোড ম্যাপটা প্রশস্ত করবার জন্য, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করে আপনারা যে যার কর্মস্থলে ফিরে যাবেন। সেটা না করে আপনার তাবৎ যত রকমের বিষয় আছে সেইগুলো আপনারা এখানে পরিপূরণ করার হারকুলিয়ান দায়িত্ব ঘাড়ে নিয়ে নিয়েছেন স্বপ্রণোদিত হয়ে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার সেই চট্টগ্রাম বন্দর দেয়া, তারপরে আপনার করিডোর দেয়া, পারলে আপনার প্রক্সি যুদ্ধে অবতীর্ণ হওয়া, এবং সশস্ত্র বাহিনীর ঘাড়ে বন্দুক রেখে পাখি শিকার করার যে পলিসি নিয়েছেন, সেটা তো সশস্ত্র বাহিনী এই দায় কেন নেবে? তারপরে যে বিষয়টা, এই মবক্রেসি বা মব জাস্টিস, ইল ডিসিপ্লিন, এটা সেনাবাহিনীর ধাতে নেই। সেনাবাহিনী এ ধরনের বিষয় দেখে অভ্যস্ত না। তো সেখানে সাক্ষী গোপাল হিসেবে সেনাবাহিনীর নাম ব্যবহার করছেন, সশস্ত্র বাহিনীর নাম ব্যবহার করছেন, সেনা নৌ বিমান বাহিনীকে মাঠে রেখেছেন, অথচ তাদের চোখের সামনে নাকের ডগায় এই কাণ্ডগুলো হচ্ছে, এবং আলটিমেটলি তাদের কিন্তু ভিলেন বানিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। সেটা তো কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল না। সেনাবাহিনীকে অনেকে টন্ট করে হয়তো ভাবেন, বলেন যে তাদের হাঁটুতে বুদ্ধি, এগুলো বলার আর কোনো স্কোপ সুযোগ নেই। তারা যথেষ্ট পরিমাণে সুশিক্ষিত, প্রশিক্ষিত এবং
এখন আর তারা র্যাক ট্যাগ অবস্থায় নেই। তারা আচ্ছা, পিএইচডি থেকে পোস্ট ডক থেকে শুরু করে সব রকম আপনার তকমা ডিগ্রি যা সম্ভাব্য অর্জন করা সেগুলো সম্ভব তারা তা কিন্তু জি। তাদের ব্যাগে অলরেডি নিয়ে নিয়েছেন। তো সেই আচ্ছা জন্য স্যার, জি, আপনার জ্ঞান বুদ্ধিতে তারা খাটো, এই ধরনের পারসেপশন মিসনোবার, এর থেকে অনেক আগে বেরিয়ে আসা উচিত। সর্বোচ্চ প্রশিক্ষণ, সর্বোচ্চ শিক্ষা তাদের আছে। আমি নিজে একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে আমি তো দেখেছি যে অনেক কিছু আমি জানতাম না, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গিয়ে তা আমি শিখেছি, এবং সারা জীবনের জন্য আমার জীবনযাত্রা যে আটপৌরে জীবন তা কিন্তু পাল্টে গেছে এই সেনার সংস্পর্শে এসে। সুতরাং জি। আমি আত্মজৈবনিক অভিজ্ঞতা থেকে বলছি যে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা বা খাটো করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। ওকে, কোনোভাবে আন্ডার এস্টিমেট বা খাটো করার কোনো সুযোগ নেই। সেনাপ্রধান তার বক্তব্য দিয়েছেন, তাদের অফিসার্স যে অ্যাড্রেস সেই অনুষ্ঠানে দরবার করেছেন। সেখানে তিনি বলেছেন মবক্রেসির বিরুদ্ধে কথা বলেছেন। সেখানে তিনি আমাদের বন্দরের কথা বলেছেন, আমাদের করিডোরের কথা বলেছেন। তিনি বলেছেন যে একটা নির্বাচিত সরকার এই দায়িত্বগুলো নিতে পারে, যেগুলো জনসাধারণের সাথে আলোচনা করে তারা ভালো মন্দ বিচার করে ঠিক করবে। সেটা নির্বাচন, এবং নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি একবার এএফপির সাথে সম্ভবত কথা বলেছেন, 18 মাসের একটা টার্গেট দিয়েছেন, এবং সেই 18 মাসের টার্গেট হিসেবে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাওয়া উচিত। এই কথাগুলো খুবই যৌক্তিক এবং খুবই প্রাসঙ্গিক, এবং বর্তমান সরকারের কাছে দেশবাসীও সবাই চাচ্ছেন একটা নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন। কিন্তু তারা বড় বড়, যে কলিমুল্লাহ স্যার যেটি বললেন, বড় বড় সিদ্ধান্ত গ্রহণ করছেন, সেগুলো এই সরকারের কাছে আর জাতি প্রত্যাশা করে না। এখন যে কথাটি বলবো স্যার, আপনি মবক্রেসির কথা বলেছেন। এখন আমরা দেখতে পেয়েছি আজকেও সম্ভবত মমতাজ বা অন্যান্য আসামিদের উপর ডিম ছোঁড়া হয়েছে, আরো কিছু কিছু কাণ্ড ঘটেছে। কিন্তু এটা আমাদের পুলিশ বাহিনীকে নির্বিকার দেখতে পেয়েছি। এই বিষয়টি আপনি, মানে আমাদের মাননীয় সেনাপ্রধান যদি অন্তর থেকে এবার এই কথাগুলো বলে থাকেন, নিশ্চয়ই সেটির বাস্তবায়নও তারা মাঠে দেখতে পাবে। কি মনে হচ্ছে আপনার? দেখুন, এখানে আপনার যে অবস্থাটি আমরা প্রত্যক্ষ করছি, শুধুমাত্র সাবেক আপনার অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট মমতাজ, যিনি একজন প্রখ্যাত শিল্পীও বটে, তার নিরিখেই নয়, সব সময় সর্বত্র এই রেজিম ক্ষমতা বা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি মানুষকে কিভাবে বিলিটল করা যায় তার একটা আপনার প্রদর্শনী চলছে। কম্পিটিশন। জি, হ্যাঁ, জি, রীতিমতো। এবং এটি মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনীয়। কোন সুসভ্য দেশে এটি কঠিন কালো চিন্তা করা যায় না, এবং আমাদের দেশ কখনোই এগুলো দেখে অভ্যস্ত নয়। আমরা হিস্টোরিক্যালি মশহুর সারা পৃথিবীতে হসপিটেবল একটা নেশন হিসেবে এবং জি, সুসভ্য একটি জাতি হিসেবে আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উত্তরাধিকারী আমরা। গঙ্গা রেডি যে কালচার, তার উত্তরাধিকার আমরা। আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির যে বঙ্গ বিজয়, তার মধ্য দিয়ে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে 1203 মতান্তরে 1204 খ্রিস্টাব্দে, সেটি মূল কারণ হলো এই বৃহত্তর জনগোষ্ঠী ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ভিক্ষুরাই মূলত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিকে পথ দেখিয়ে সেই লক্ষণ সেনের রাজপ্রাসাদ পর্যন্ত নিয়ে এসেছিল, এবং সে কারণে জি, আরবি তাজি ঘোড়ার ব্যবসায়ী এই ছদ্মবেশে তিনি জি, এতদূর পর্যন্ত জি, এসে উপনীত হতে জি, পেরেছিলেন। জি, জি, এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে ইসলামের অসাধারণ মিল আছে। জি, জি, দুটি ধর্মেই সমতার কথা বলে, ইগিলিটারিয়ানিজমের কথা বলে, এবং জি, জাতপাতের কোনো ভেদাভেদ এখানে নেই। ফলে জি, তারা যখন দেখেছেন যে এখানে সাযুজ্য আছে, তখন দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলের মানুষ, যেই মানুষজন আপনার এই ময়নামতি লালমাই বেল্টে 52টি আপনার আহ, জি, এই জি, মনিস্ট্রি জি, বা বৌদ্ধ বিহার তারা জি, গঠন করেছেন উত্তরবঙ্গ জুড়ে। আপনার একটি পর একটি আপনি এই যে সোমপুর বৌদ্ধ বিহারকে ঘিরে যে স্তূপ এবং যেই আপনার বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল, সবকিছু কিন্তু এখানকার মানুষই তৈরি করেছেন। জি। তো ফলে তো সেই ক্ষেত্রে জি, আপনার মমতাজের যে উপর যে সহজিয়া আক্রমণ যে স্যার, চেতনা, জি, একজন সহজিয়া যে আসামির চেতনা। উপর, একজন জি, আসামি তো ঠিক আছে, আসামি, তার যদি কোনো অপরাধ থাকে সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে মামলা হবে, রায় হবে, সিদ্ধান্ত হবে, তারপরে তার সাজা হবে। কিন্তু তার জি। আগে এইভাবে ডিম ছোড়াছুড়ি, শুধু একজনের কথা বলছি না, সবার ধারাবাহিকভাবে তাই আমরা যেটা দেখতে এই পাচ্ছি, কাণ্ড আপনিও যেটা উল্লেখ আমরা করেছেন। দেখেছি সেই জোয়ান অফ আর্কের ক্ষেত্রে ঘটেছে ফ্রান্সে, জীবন্ত মেরে ফেলার চেষ্টা চলেছে। আপনার ইনকুইজিশনের আমলে সেটা ইউরোপ জুড়ে আমরা দেখেছি। কিন্তু সেটি এই 21st সেঞ্চুরিতে ঢাকায় কেন প্রত্যক্ষ করতে হবে?
যেখানে জি, আমাদের লার্নেড লয়ার যারা, তারা তো আপনার একমাত্র কমিউনিটি যাদেরকে বিজ্ঞ আইনজীবী বলা হয়ে থাকে। আপনার চিকিৎসকদের কিন্তু বিজ্ঞ চিকিৎসক বলা হয় না, শিক্ষকদের তারা বিজ্ঞ বিজ্ঞ আইনজীবী। প্রফেসর বলা হয় না। জি, জি, একমাত্র জি, এই অ্যাসক্রিপশন তাদের জন্য। তাদের চোখের সামনে নাকের ডগায় এই কাণ্ডগুলো কেন হচ্ছে, এটা কি আমরা জি, কখনো সোল সার্চ করে দেখবার চেষ্টা করেছি? তারাও কিন্তু একটা বিহবল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই জি। এখন অভাবিতপূর্ব এই মব, এটি নতুন একটি ফেনোমেনন, জি, বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ছিল না। ছিল আমরা না? এই মব কালচার আবিষ্কার করার জন্য আমাদের যেতে হতো উখিয়ার দক্ষিণে, যেখানে প্রাণ জি। হারিয়েছিলেন আমাদের শাহ সুজা, বাংলার সুবাদার, মুঘল তো সায়ন। জি। তো যে কথা বলতে চাচ্ছিলাম স্যার, ঠিক আছে, মবক্রেসি। এখন আমি যেটা বলতে চেয়েছি, সেনাবাহিনী বা সেনাপ্রধানের যে বক্তব্য সেটি যদি তারা বাস্তবায়ন করতে চান, তাহলে তো এগুলো তো বন্ধ হবে অচিরেই, এবং বন্ধ হওয়া উচিত। এবং আমরা পরের দিনই আমরা যেটা দেখেছি, এটা অনেকে অবাক হয়েছেন, মবক্রেসি দেখেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা ওই গুম অবস্থা থেকে কেউ কেউ বলছেন যে মানবাধিকার সংস্থাগুলো বা সংগঠনগুলো গুম হয়ে গেছে, গত 9 মাস তাদের কোনো কথা বলতে দেখা যায়নি, বা বাংলাদেশের মানবাধিকার সংগঠন যেগুলো আছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেগুলো আছে, সেগুলো গুম হয়ে গেছে। গতকাল আমরা হিউম্যান রাইটস ওয়াচের একটা তারা উদ্বেগ প্রকাশ করেছে, তারা বাংলাদেশের বর্তমান সরকার জনগণের মুখ বন্ধ করার চেষ্টা করছে, বা কি ধরনের একটা একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে। অনেকে অবাক হয়েছেন, আমরা সেদিকে যাব না এখন। আরেকটি কথা বলতে চাই, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন, সবার মন্তব্য হয়তো পড়তে পারবো না। আমরা স্ক্রিনে আপনাদের কমেন্টস গুলো দেখানোর চেষ্টা করছি। আমি এখন যে বিষয়টি কথা বলতে চাই স্যার, সেনাপ্রধানের বক্তব্যের পরে প্রধান উপদেষ্টার পদত্যাগের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, এবং নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। কোন কোন পত্রিকায় ছোট্ট করে লিখেছে যে প্রধান উপদেষ্টা যদি স্বাধীন সার্বভৌমভাবে কাজ করতে না পারেন, তিনি পদত্যাগ করবেন, এই ধরনের একটা গুঞ্জন শোনা গেছিল। এবং সেখানে নাহিদ ইসলাম বলেছেন, না, এটা ঠিক হয়ে যাবে, এক ধরনের আশ্বস্ত করেছেন। সেনা প্রধানের এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টার বর্তমান অবস্থা কি একটু যদি আপনি ব্যাখ্যা করেন স্যার। দেখুন, এন্ড অফ দ্য ডে জি, আপনার কাস্টোডিয়ান অফ জি, সভাইটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী। এখন জি, তাদেরকে ডার্কে রেখে আপনি নানান রকমের এক্সপেরিমেন্ট করবেন, এবং তাও আবার একটি অনির্বাচিত সরকার অনির্ধারিত সময় নিজেরা বানিয়ে নিয়ে ইলাস্টিকের মতো ক্রমাগত এটিকে প্রলম্বিত করার জন্য নানান রকমের অজুহাত ব্যবহার করবেন। প্রথমে সংস্কার, তারপরে আপনার স্থানীয় সরকারের নির্বাচন, তারপরে আপনার বিচার কার্যাবলী, তারপর আপনি এই করিডোর, যুদ্ধাবস্থা, সবই কিন্তু মোটামুটি পাইপলাইনে আছে। তো এরকম জি, একটি অবস্থা আপনি কিভাবে জাস্টিফাই করবেন, আপনার রিকনসাইল করবেন কি করে? আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, তারা দেশ মাতৃকার জন্য জান দিতে প্রস্তুত, জীবন বাজি রেখে অনার কোড তাদের আছে, সেই শপথ গ্রহণ করে তারা এখানে এই সার্ভিসে এসছেন। আপনার সেই রকম একটি প্রস্তুতি যেখানে আছে, সেখানে তাদেরকে আপনি ডার্কে রেখে, তাদের ঘাড়ে বন্দুক রেখে আপনি পাখি শিকার করবেন, এবং এটি এটি কি মৃগয়া ক্ষেত্র? বাংলাদেশ, বাংলাদেশের মানুষ আপনার প্রথমে সহজ সরল ভাবে এক ধরনের প্রাইড নিয়ে, যে একমাত্র নোবেল লরেট হুম, হুম, বাংলাদেশের সান অফ দ্য সয়েল, তাকে দুহাত মানে উইথ ওপেন আর্মস তারা কিন্তু তাকে ওয়েলকাম করেছে। কিন্তু এই 9 মাসে তিনি আমাদের এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, মোহমুক্তি প্রায় ঘটে গেছে। এখন মানে সম্মান ইজ্জতের সঙ্গে আমাদের তো জাতীয় একটা প্রেস্টিজ আছে, প্রাইড আছে। আমরা চাই না যে কোনো অবস্থায় আমাদের এই একমাত্র নোবেল লরেট তিনি অসম্মানিত হন। তিনি একজন মুরব্বী জি, মানুষ, যথেষ্ট বয়স হয়েছে। অন্য ব্যক্তি হলে অনেক আগেই তিনি রিটায়ার করে পাবলিক লাইফ থেকে চলে যেতেন। যদিও আমাদের একটা বিশেষ মুহূর্তে, বিশেষ সময়ে, জাতির প্রয়োজনে তিনি সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন এই গুরু দায়িত্ব বহন করার জন্য। এনাফ ইজ এনাফ, টাইম ইজ আপ, টাইম টু গো।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যে বক্তব্য আসলে সেনাপ্রধান দিয়েছেন তার মানে তো তিনি আর তার মতো কাজ করতে পারার কোনো সুযোগ আসলেই নেই। তিনি যে করতে চেয়েছেন, বন্দর দিতে চেয়েছেন, তিনি ওই করিডোর করতে চেয়েছেন, তিনি মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসেবে অনেক কিছু করতে চেয়েছেন বা করেছেন, উদ্যোগ নিয়েছেন। সেগুলো আসলে হতে পারে না, হওয়া উচিত নয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে গুঞ্জনটা এক ধরনের ঠিকই আছে। পদত্যাগ করলে উনি হয়তো আরো সম্মানিত হতেন। এখন যে কথাটি বলতে চাই, সব আতঙ্কের বিষয়ে অনেকে আতঙ্কিত, অনেকে শেয়ার করছেন, অনেকে কমেন্টসে নিশ্চয়ই জানাচ্ছেন যে আমাদের পার্বত্য অঞ্চলের সেনাবাহিনী, মার্কিন সেনাবাহিনী দেখা গেছে, আমাদের সেনাবাহিনীও দেখা গেছে সেখানে, আরাকান সেনাবাহিনীও দেখা গেছে। এইটা নিয়ে কিন্তু দেশবাসী উদ্বিগ্ন। তাহলে কি মার্কিন সেনারা অলরেডি ঢুকে গেল, নাকি তারা একটা ট্রেনিং দিচ্ছিল বলা হচ্ছে? ফায়ার সার্ভিসকে, আমাদের ফায়ার সার্ভিসকে ওখানে ট্রেনিং দেওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে? জনগণের যে আতঙ্ক, সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন স্যার, এটা আসলে কি, বিষয়টা কি? দেখুন, এটা বেসিক্যালি একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ। এখন ধরুন, ডিজাস্টার কখন ঘটে? এটি মনুষ্য সৃষ্ট হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। আর যেই বেল্টে, জি, সেখানে মনুষ্য এবং প্রাকৃতিক দুর্যোগ দুটোই ঘটবার সম্ভাবনা শতভাগ। তো সেই কারণে আপনার, আমি অন্তত অবাক হইনি। আর রীতিমতো ফ্রন্ট লাইন তো সেটা আপনার beyond, আপনার এই যে আমাদের আন্তর্জাতিক সীমারেখা, সেখানে যুদ্ধ চলছে প্রতিদিন। এই গত সপ্তাহ আপনার আকাশ থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। নেপিডো, যে নিয়ন্ত্রিত আপনার বিমান বাহিনী, তারা কিন্তু আরাকান আর্মির উপরে, আরাকান আর্মির যে অবস্থানের উপরে বোমা বর্ষণ করেছে। ইটস অনগোয়িং, মানে ওয়ার সিচুয়েশন। তো সেখানে কেউ যদি আহত হয়ে সীমান্ত অতিক্রম করে আমাদের এখানে আসে, তাদের তো সেবা শুশ্রূষা করতে হবে। আমরা তো মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি জাতি, এবং আমরা সে কারণেই প্রায় এই যে লক্ষ লক্ষ আপনার রোহিঙ্গা রোহিঙ্গা। হুম। আমাদের এখানে সীমান্ত অতিক্রম করে এসেছেন, তাদের আমরা আশ্রয় দিয়েছি, তাদের মেহমানদারি করছি। এবং সেই ট্রেডিশন শেখ হাসিনা যা উন্মুক্ত করেছিলেন, তার ধারাবাহিকতায় প্রফেসর ইউনূসও কিন্তু দয়ার শরীর। কারণ দুজনই বাংলায় কথা বলেন, এবং আমাদের এখানে যারা জাতীয়তাবাদী চেতনার লোক, ইসলামী মূল্যবোধ সম্পন্ন লোক, সবাই কিন্তু এই মেহমানদারি নিয়ে কোন রকমের প্রশ্ন তোলেননি। সবাই মনে করেছেন তারা আমাদের মুসলিম ভ্রাতৃ যে চেতনা আছে, সেই চিন্তা থেকে, সেই দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু ওয়েলকাম করেছে। এখন এই 5 অগস্টের বিপ্লবের পরেও কিন্তু 80,000-এরও বেশি রোহিঙ্গা কে আমরা আশ্রয় দিয়েছি, নিশ্চয়ই। এবং এটা দিন দিন জি। কিন্তু বাড়ছে, কমছে না। এই প্রক্রিয়া যদি চলতে থাকে, তাহলে পুরো আপনার এই রাখাইন প্রভিন্সে ওষুধ খাওয়ানোর মতো কোনো রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে। সবাই আচ্ছা, আচ্ছা। উত্তর আরাকান, আচ্ছা, মানে এই যে আচ্ছা স্যার, চট্টগ্রাম অঞ্চলটা কিন্তু স্যার, উত্তর আরাকান ঐতিহাসিক ভাবে। ফলে জি। মিয়ানমার যে ক্লেমটা করতো, আপনার এই ফেনী নদী থেকে নাফ এস্টুয়ারি পর্যন্ত পুরো এলাকা কিন্তু ঐতিহাসিকভাবে মিয়ানমারের অংশ। যেহেতু আরাকান রাজ্য তারা জয় করেছে, এটা উত্তর আরাকান, বিয়ন্ড নাফ এস্টুয়ারি, দক্ষিণ আরাকান, হুম। সেই দৃষ্টিকোণ। যাক, সেনাবাহিনীর কথাটা যেটা বলি, উৎকণ্ঠা, এটা যদি এক কথা বলেন, তার মানে তারা আমাদেরকে প্রশিক্ষণ দিতে এসছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট জি, কিভাবে করতে হয়, জি, সে রেখে জি। চলে যাবে। এইটা কি জাতির কাছে এক ধরনের প্রকাশ করা উচিত ছিল না সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে, যে আমাদের অমুক সংগঠনকে, ফায়ার সার্ভিসকে ট্রেনিং দেওয়ার জন্য কতজন, 3,000 বা নাকি 32 জন, কতজন সেনাবাহিনী আর্মি অফিসার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসছেন, আমি সংখ্যাটা ভুলে গেছি। এবং সেই কারণে মানুষ এটা নিয়ে, এটা সবাই অ্যাবজর্ব করে ফেলবে, ঠিকই আছে। কিন্তু হঠাৎ করে এখন যে দৃশ্যমান হওয়ার কারণে জনগণ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে মার্কিন সেনাবাহিনী কি বাংলাদেশে ঢুকেছে, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। সেখানে আরাকান আর্মিরাও আছে। আরাকান আর্মি এখানে থাকার উদ্দেশ্যটা কি? তারা জলকিলি করতে এসছেন, এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সাবেক সিস্টার জেনারেলের ভাষায়, অনেকের শ্বশুরবাড়ি এখানে। তো জামাই শ্বশুরবাড়িতে আসবে, এটাতে অবাক হওয়ার কি আছে? ও, সেই হিসেবে এসছে তাহলে। আমাদের আত্মীয়রা আমাদের দেশে ডেফিনেটলি ওই এসছেন। হচ্ছে। এই, জি, আত্মীয়রা এসছেন আমাদের দেশে। ভালো, ভালো। আচ্ছা, এখন স্যার ওই নির্বাচনের কথাটা একটু বলি। আচ্ছা, আমি কিছু প্রশ্ন একটু পড়ে নিই, তাহলে একটু সুবিধা হবে। নোমান নোমান আমার দেশটাতে ইয়াসমিন আজমিরি তিনি বলেছেন, জয় হোক স্বাধীনতার পক্ষের শক্তির। ধন্যবাদ আপনাকে। নোমান নোমান তিনি বলেছেন, আমার দেশটাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। ধন্যবাদ আপনাকে। মারিয়া ওবায়দ তিনি বলছেন, পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতি শোনা যায়, আর কতটুকু তার কতটুকু সত্য একটু বলবেন। এই যে কথাটি আমরা এখন আলোচনা করছিলাম, আহ রায় বাহাদুর ইউনুস পদত্যাগের কথা ভাবছে বলেছে নাহিদ ইসলাম। আচ্ছা, ইউনুসের
খিদা পায়ে ধরেছে ক্ষমতায় থাকতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেউ পায়ে ধরেনি। জসিম, দেশ বিক্রির চক্রান্ত রুখে দাও জনতা। ধন্যবাদ আপনাকে। দর্শক কিন্তু ভাবছে, দর্শক কিন্তু দর্শক বলতে দেশবাসী ভাবছেন। সুমন ইসলাম, জীবনে কোনোদিন সেন্ট মার্টিন যাই নাই। এখন কি পাসপোর্ট লাগবে সেই বিষয়টা পরিষ্কার করা দরকার। এই পাসপোর্টেও যেতে পারবেন কিনা সেটা অনিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ? পাসপোর্ট থাকলে যে যেতে পারবেন, ভিসা পাবেন না। এই ধরনের একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেবু, বাংলাদেশের মানুষের হুঁশ ফিরবে যখন সব হারাবে তখন। কিন্তু কিছুই করার থাকবে না তখন। চোখের জলই হবে বাংলাদেশের মানুষের সঙ্গী। ফিলিস্তিনি জনগণের মতো দুরবস্থা হবে তাদের। আচ্ছা, এখন বলা হচ্ছে যে অনেকেই আমাদের অনেক কিছু নাকি দেয়া হয়ে গেছে। অনেক কথা শুনতে পাই, জানি না। ইয়াং বেঙ্গল সেনাপ্রধানের বিরোধিতার পরেও আরাকান আর্মি এবং আমেরিকান আর্মির যৌথ মহড়ার কারণ কি? হ্যাঁ, সেটা আরেকটা প্রশ্ন। হ্যাঁ? তারপরে রয়েছেন আরো দর্শক মন্ডলী, আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। এস কে নাহিদ তিনি বলছেন, তাহলে সেনাবাহিনী, ওয়াকার, মুনাফিক এরা কি করেছে এতদিন জনগণ? হ্যাঁ, ওই জনগণ বলতে চাচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে তো একটা বলা উচিত ছিল, বক্তব্য প্রয়োজন ছিল। ইউনুস সাহেব, ওয়াকারের ২০ দাঁত ভেঙে দিবে ছাত্র সমাজ। আচ্ছা, এটা আবার কি? পিন্টু ও চন্দ্রশীল তিনি বলছেন, আমি মনে করি এখন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করা উচিত। সেনাপ্রধানের উপর, সেনাবাহিনীর উপর দেশের মানুষের যে আপামর মানুষের এত আস্থা এর আগে কখনো আর ছিল না। দেশের মানুষ চাচ্ছে যে সেনাবাহিনী যদি ক্ষমতাটা নিয়ে দেশকে উদ্ধার করেন। লোভী ইউনুস এমডি পোস্টেই ছাড়তে চায় নাই, আর সে কি সরকারের পোস্ট ছাড়বে? এই যে আরেক কথা, সিম্প্যাথি নেওয়ার নাটক শুরু করেছে মানুষ। নাটক দেখার চান্স পাবে। ধন্যবাদ আপনাকে। ভি ভি বলেছেন, ঢাকা ঢাকার ঢাকার বাংলাদেশের এই অবস্থায় বুদ্ধিজীবীদের কি ভূমিকা পালন করা উচিত? চুপচাপ থাকা উচিত। তারা কোনো কথা বলবেন না। আমাদের সলিমুল্লাহ স্যার চুপ আছেন, আমাদের ফরহাদ মাজার সাহেব চুপ আছেন, আমাদের আনু মোহাম্মদ সাহেব চুপ আছেন। সবাই কিন্তু ওনারা চুপচাপ। ওনারা এটা নিয়ে কোনো কথা বলেননি, বলবেনও না। কারণ ওনারা সেনাবাহিনীর নীল সেনাবাহিনীর প্রধানকে ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনিতেও। এই জন্য ওনাকে এখনই ক্ষমতা নেওয়াটা উচিত বলে অনেকে মনে করেন। মানে সেনাবাহিনী যদি ক্ষমতাটা নিয়ে নেয়, দেশবাসী এক ধরনের স্বস্তি বোধ করবেন। জসিম, ইউনুস এনসিপির লোক, নিরপেক্ষ না, তার আন্ডারে নির্বাচন হবে না। হ্যাঁ, দুজন উপদেষ্টা রয়েছে এনসিপিতে যোগ দেয়নি, কিন্তু তারা সেই মতাদর্শেরই। বিএনপি তাদের পদত্যাগ চাচ্ছে, সাথে খলিলুর রহমানের পদত্যাগ চাচ্ছে। আচ্ছা স্যার, মুন্না তুমি দেখাইতে থাকো। আচ্ছা, খলিল সাহেব সম্পর্কে একটু বলি স্যার। উনি হঠাৎ করে গতকাল, মনে হয় গতকালই, উনি বলছেন যে করিডোর কি জিনিস, করিডোর কেন, করিডোর মানে করিডোর কোথায়, করিডোর কে, এটা তো একটা অবাস্তব কথা। এটা কারা তুলছে, কেন এতদিন আলোচনা হচ্ছে? উনি আরো মাসখানেক আগে বা ১৫-২০ দিন আগে কেন এই ব্যাখ্যাটা দিলেন না যে আমরা এগুলোতে নাই, আমরা এগুলো, এখন তিনি বলছেন যে না, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি, হবেও না। আপনার ব্যাখ্যা একটু জানতে চাই খলিল সাহেবের ভূমিকা সম্পর্কে। দেখুন, আমার ফ্রেন্ড লিস্টে অসংখ্য মানুষ আছেন ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড। একজন মধ্যবয়সী ভদ্র মহিলা, তিনি আমাকে মেসেঞ্জারে নক করছেন, করে জানান দিয়েছেন যে তার স্বামী খলিল সাহেবের ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি একজন ভালো মানুষ, জ্ঞানী মানুষ। আমি তার নিরিখে কেন এই আনকাইন্ড কমেন্ট গুলো করছি আরেকজন জ্ঞানী মানুষের ইত্যাদি। তা আমি তাকে জানান দিয়েছি, উই এগ্রি টু ডিসএগ্রি। তার জ্ঞান গরিমা নিয়ে আমার কোনো রকমের প্রশ্ন নেই, কিন্তু বিষয় হচ্ছে আপনি জ্ঞানটা জনস্বার্থে কাজে লাগাচ্ছেন কি, নাকি আন্তর্জাতিক শক্তি নিচয়ের স্বার্থে কাজে লাগাচ্ছেন, সেটাই দেখবার বিষয়। বাংলাদেশের মানুষ হয়ে আপনি যদি লয়ালিটিটা পরিষ্কার না করেন এবং ফোকাস না থাকে, তখন কিন্তু এসব প্রশ্ন উঠবে। এখন ধরুন, একবার জাস্টিস লতিফুর রহমানের আত্মীয় হিসেবে তিনি প্রধান উপদেষ্টার অফিসে বসেছেন। তিনি এখানকার সিস্টেম এবং ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে ফরেন সার্ভিস যেহেতু ছিলেন, তিনি খুব ভালো করেই জানেন। এখন দীর্ঘদিন পর তার হঠাৎ কেন এই খায়েশ হল, সেটার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস এর আহ্বানে সাড়া না দিয়ে তিনি পারলেন না। কারণ হচ্ছে তাদের সম চিন্তা, যেটাকে বলে দে আর ইন দ্য সেম পেজ, ইংরেজিতে যদি আমরা বলি, এবং তাদের মানে নানান রকমের হোমোজিনিটি আছে, একমাত্র নোবেল সহবাগ করা ছাড়া। তো ফলে আপনার এই যে পরিস্থিতিটা, দে আর ইন এ টিম, এবং দুজন মিলেই মূলত কিন্তু বাংলাদেশটাকে আজকে এই জায়গাটায় এনে দাঁড় করিয়েছে। সুতরাং দায় পরিপূর্ণভাবে উভয়ের স্কন্ধেই পড়বে। এখানে আপনার সহভাগিতার দায় তাদের আপনার লোকজন কিন্তু আঙ্গুল তুলবে, এটাই স্বাভাবিক।
জি। আচ্ছা স্যার, এই কথাটা উনি যে বলছেন করিডোর কি এখন বুঝেন না। প্লাস হচ্ছে যে না না, তিনি তো পররাষ্ট্র নতুন উপদেশ টার্মিনোলজি ব্যবহার করছেন, বলছেন চ্যানেল। এখন সেটা চ্যানেল, হচ্ছে হ্যাঁ, কি, যে করিডোর অনেকের শব্দটা বাদ ধারণা দিয়েছেন উনি। অনেকের এ এ ধারণা তিনি হচ্ছেন শৃগালের মতো ধূর্ত এবং সিংহের মতো সাহসী মানুষ, ও এবং স্যার, লজ্জা শরমের কোনো বালাই নেই তো। কারণ হায়া যদি না থাকে মানুষের, তখন মানুষ জি। যে কোনো রকমের অভিনয় করতে পারে এবং ধরেই নেয় যাদের সামনে অভিনয়টা করছে তারা তারা প্রকার কিছু হন, বুঝে না। জি। প্রকার হন। স্যার, আপনি ঠিকই ধরেছেন। উনি বলছে যে না ত্রাণ পাঠানোর জন্য। তো ত্রাণ পাঠাবে কি আকাশে বাতাসে নাকি? ওইটা তো রাস্তায় ঘাট হবে, করিডোর হবে। করিডোর শব্দটা উনি omit করতে চাচ্ছেন না এখন। আরেকটা হচ্ছে যে কারণ এটা উনি নিয়ে বলেছেন প্রচুর যে হয়েছে সেই কারণে তিনি দেখছেন জি, এটা সেলেবল না, এই করিডোর জি, শব্দটা, এই প্যাকেজটা সেলেবল না। এখন নতুন আপনার প্যাকেজ তিনি হাজির করবার চেষ্টা করছেন। মানে একজন চ্যানেল। ক্যানভাসার বা মলম বিক্রেতা, সে যদি দেখে তার যে ক্যানভাসের ঢঙে মলম আর বিক্রি করা যাচ্ছে না, তিনি তখন নতুন গীত শুরু করেন, গলার স্বর পাল্টে দেন এবং আপনার নিম্ন গ্রামে বা উচ্চ গ্রামে ভিন্ন স্বরে কথা বলা শুরু করেন। আচ্ছা যাক। তো খলিল সাহেব আরেকটা বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা স্লিপ অফ দ্য টাং তিনি ভুল করেছেন বা মুখ দিয়ে বেরিয়ে গেছে মুখ ফসকে। কিন্তু এই কথাটা পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেছেন যে সরকার নীতিগতভাবে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, এটা যদি স্লিপ অফ টাং হয় তিনি তখনই তার পরদিন এটা ব্যাখ্যা করা উচিত ছিল পররাষ্ট্র উপদেষ্টা। কিন্তু তিনি তো সেটা করেননি আমি যতটুকু জানি। তার দেখুন, মানে আমি করিডোর শব্দ। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে টকশো করেছি তৃতীয় মাত্রায়, জিল্লুর জি, মহোদয়ের সঞ্চালনায় যেটি পরিচালিত হয়। ইজ এ ভেরি আর্টিকুলেট পারসন, এবং যেই পর্যায়ে খলিল মহোদয় আহ, এই ফরেন সার্ভিস ত্যাগ করে চলে গেছেন, কিন্তু তিনি সেটি করেননি, সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ফরেন সেক্রেটারি পর্যায়ে পর্যন্ত তিনি উন্নীত হয়েছেন। সুতরাং তিনি একজন দুধে কূটনীতিক, তাকে খাটো করা, তার হয়ে ব্যাখ্যা দেওয়ার আমার মনে হয় এই আনকাটিয়াস কাজটি তার করা উচিত হয়। ঠিক আছে, ঠিক আছে। এটা ভালো বলেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা যে কথাটি বলেছেন তার কথার উপরে কথা বলা, তার কথার স্লিপ অফ টাং বলা এটা আমাদের খলিল সাহেবের উচিত হয়নি। ধন্যবাদ আপনাকে। এবং সেই ছাড়াও আরেকটি বিষয় এখন যেটা কথা বলতে চাই, আমাদের সাইফুল ইসলাম লিখেছেন মেটিকুলাস প্ল্যানে পদত্যাগ নাটক ভালোই জমছে। আচ্ছা ঠিক আছে, এটাও একটা প্ল্যান বলছেন অনেকে। আর আরেকটু হচ্ছে আর কমেন্টস গুলো যদি আমরা দুই একটা পড়তে চাই সেটি হচ্ছে ইউনুস সাহেব, এটা কি নাম যে ব্যবহার করে এই দেশের এক দেশের এক নেতা ইউনূস স্যার আধুনিক জাতির পিতা। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের জাতির পিতা নতুন এবং তিনি আমাদের বিজ্ঞানী ইব্রাহিম সাহেব এখন বক্তব্য দিয়েছেন যে শেষ যুগের খলিফারা এভাবেই নাজিল হবে। ইউনূস সাহেব যেভাবে নাজিল হয়েছেন। বাহ! অসাধারণ, অসাধারণ। আরিফুর রহমান সবুজ তিনি বলছেন আগামীকাল শুক্রবার নতুন নাটক চলছে। ধন্যবাদ আপনাকে। উম এবং ইব্রাহিম সাহেব বিজ্ঞানী ইব্রাহিম সাহেব বলেছেন সরাসরি আল্লাহ পাক ইউনূস সাহেবকে এখানে কবুল করেছেন। এটা আমাদের সৌভাগ্য। কি যে হচ্ছে অজান্তা 369 বাংলাদেশ সেনাবাহিনী প্রাইভেট কোম্পানি আগামী কয়েক বছরে জাদুঘরে অবস্থান করিবেন। জি ধন্যবাদ আপনাকে। আরো কমেন্টস কি আমরা আরো কয়েকজনের একটু নিতে চাই। সৈয়দ কিউ এ তিনি বলছেন খুব সহজে দেশের অস্থিরতা কমবে মনে হচ্ছে না। আদালত প্রাঙ্গণে মব দেখে মনে হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার এবং তা আবার নিজেরাই বড় গলায় বলে হায় রে বাংলাদেশ। জি, জি ধন্যবাদ আপনাকে। আমরা ওই যে হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন দেখেছি খুবই বিমোহিত। তারা ওই যে গুম অবস্থা থেকে বেরিয়ে এসে বক্তব্য দিয়েছেন। ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে প্রশ্ন, বাংলাদেশ সেনাবাহিনী কি বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন? কারণ মিয়ানমার জান্তা সরকার যদি বাংলাদেশকে হুমকি মনে করে বিমান হামলা চালালে আহ, উম, এ, সেনাবাহিনীর ক্ষতি হবে। ধন্যবাদ। অনেকে অনেক কথা বলছেন স্যার। চট্টগ্রাম বন্দরে যদি আমরা আসি, মারিয়া ওবায়েদ 24 জুলাই আগস্টের হত্যাকাণ্ডের প্রকৃত হোতা কে, কারা, তার সঠিক তদন্ত হবে। ঠিক আছে, আমরা সেদিকে যাব না। গ্যাংস্টার না না গোষ্ঠ তিনি বলছেন ইউনুস মরবে তবু গদি ছাড়বে না। জি, অনেক ধন্যবাদ। অনেক কথা অনেকে বলছেন মুন্না তুমি দেখাতে থাকো, আমরা স্যারের কাছে এখন জিরে যাব। চট্টগ্রাম বন্দরের আসলে বর্তমান অবস্থানটা কি? মানে চট্টগ্রাম বন্দর নিয়ে কারোর সাথে কি চুক্তি হয়েছে? ইউনুস সাহেবের বক্তব্য শুনে ওনাকে যেভাবে কনফিডেন্ট মনে হয়েছে চট্টগ্রামে বক্তব্য দেওয়ার সময়, সেই ধারাবাহিকতায় অনেকে মনে করছেন যে সেটার আসলে রিয়েল স্টোরিটা কি আপনি যদি একটু জানেন একটু শেয়ার করুন প্লিজ। দেখুন, আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল মহোদয় পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলেছেন, কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। ঠিক একই রকম প্রতিধ্বনি কথার মধ্যে আমরা পেয়েছি নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস এর কণ্ঠে। তিনিও বলেছেন চট্টগ্রাম বন্দর আমরা দেবই, কে কি বললো ভাবলো তাতে কিছু যায় আসে না। এবং তার
উপর আস্থা রেখে একজন ব্যক্তি, তিনি যেহেতু উনি বলেছেন যে যে কোনো সমস্যায় যে কোনো কনসার্ন আমার এখানে যমুনা পর্যন্ত আসতে হবে না, ঘেরাও করতে হবে না, আপনারা সরাসরি লিখবেন। তো তিনি ভাবলেন যে একা প্রফেসর ইউনূসকে জানিয়ে লাভ কি, তিনি খোলা চিঠি লিখে পত্রিকায় ছাপিয়ে দিয়েছেন। এবং কেন করলেন, এই অপরাধে কিন্তু তার চাকরি গেছে। তো সেই জন্যে আচ্ছা। আস্থা রাখাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে অনেকের জন্য। এবং সেই জন্যই আপনার ওই অবস্থাটি, যে আসলে তিনি যেই কথাগুলো বলছেন সেটা কোনটা মিন করছেন আর কোনটা করছেন না, এই পরিমাপটা করবো আমরা কিভাবে। এখন সেই প্রক্রিয়ায় হয়তো বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলার আশ্রয় নিতে হয়। কপালকুণ্ডলা মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এখন প্রফেসর ইউনূস যদি পদত্যাগও করেন তবেও কেউ বিশ্বাস করতে চাইবে না যিনি আসলেই পদত্যাগ করেছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে এগুলো রাজনৈতিক দলের দায়িত্ব, রাজনৈতিক সরকারের দায়িত্ব, নির্বাচিত সরকারের দায়িত্ব। আমাদের চট্টগ্রাম বন্দর প্লাস করিডোর নিয়ে তিনি ব্যক্ত করেছেন কথাটা। সেই ক্ষেত্রে এখন আসলে কি হবে? এখন যদি কারোর সাথে এগ্রিমেন্ট করেও থাকে, সেই ক্ষেত্রে সেটা বাতিল হবে কিনা, বা কারণ সেনাপ্রধানের তো একটা দায়িত্ব আছে। তিনি ৫ই আগস্ট বলেছিলেন আমি দায়িত্ব নিলাম, এবং তখন আপনি যেটা বলেছেন তিনি তখন ইচ্ছা করলে সেনা শাসন জারি করতে পারতেন, কিন্তু করেন নাই। তাহলে আমরা এত কিছু দেখতেন না। একটা নতুন সরকার হয়েছে, সেই ক্ষেত্রে সেনাপ্রধানের দায়িত্ব তো এড়িয়ে যাওয়া যায় না, তারও একটা চিন্তা ভাবনা আছে। এবং এইসব ভাইটাল পয়েন্ট, যেগুলো কি পয়েন্ট, যেগুলো বড় বড় সিদ্ধান্ত, বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা, জাতীয় নিরাপত্তার স্বার্থ আছে, সেখানে সেনাবাহিনীর সাথে সবকিছু খোলামেলা ওনারা আলোচনা করতে হয়। সেনাপ্রধানের বক্তব্য শুনে বুঝলাম যে তাদের সাথে সেরকম কোনো সংস্কার বিষয়েও কোনো আলাপ আলোচনা নাই, বা করিডোর বিষয়ে কোনো আলাপ আলোচনা করা হয়নি। এখন সেনাপ্রধানের যে অবস্থান, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি আর এদিকে অগ্রসর হবেন বলে মনে হয়? তিনি হাকলবাড়ি ফিরের চেয়ে অনেক বেশি দুঃসাহসিক মানুষ, আর তার তো হারাবার কিছু নেই। এমন বয়সে তিনি পৌঁছে গেছেন, বাঁচলেই বা কি, মরলেই বা কি। সুতরাং দেশমাতৃকার প্রয়োজনে আপনার বড় মাঠের খেলোয়াড় হিসেবে শেষ গোলটা তিনি দেওয়ার চেষ্টা করবেন, এতে কোনো সন্দেহ নেই। এটা তো দুঃখজনক ঘটনা, এটা তো দুঃখজনক ঘটনা। এখনো তো নাকি কি ওনার বললো অর্থ না করে। বললো তার কিছুই যায় আসে না, সেটা তিনি জানান দিয়ে দিয়েছেন। এবং তার রাইট হ্যান্ড লেফটেন্যান্ট, যিনি নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন সেনা প্রধানের অনুপস্থিতিতে, তিনি তার সঙ্গে সহমত পোষণ করেন। প্রকাশ করেছেন। এবার আমরা নির্বাচন প্রসঙ্গে একটু যাই। নির্বাচন প্রসঙ্গে তো দীর্ঘদিন যাবৎ, গত ৯ মাস যাবৎ কথাই হচ্ছে। বিগত সরকারের যদি একটা অপরাধ থাকে যে নির্বাচন হয়েছে বিগত সরকারের সময় ৫ বছর পর পর, হয়তো নির্বাচনের মতো হয়নি, কিন্তু নির্বাচন হয়েছে। আর এখন এই সরকার এসে জনগণ যেটা আশা করছে, রাজনৈতিক দলগুলো যেটা প্রত্যাশা করছে, যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন ২-৩ মাসের মধ্যে দেওয়া উচিত ছিল। এখনো যদি তারা দিতে পারেন ডিসেম্বরের মধ্যে, কিন্তু এই সরকার কোনো নির্বাচনই এখন দিতে চাচ্ছে না। নির্বাচন নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনাও নেই। আপনি কি মনে করেন সেনাপ্রধানের বর্তমান বক্তব্যের পর সত্যিই ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে? দেখুন, আমি আগেই বলেছি, আপনার প্রোগ্রামে বলেছি, বলেছেন নির্বাচন বহুবার। প্রপঞ্চটি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছোটা। এখানে শুধুমাত্র জাতীয় গণ্ডিতে সিদ্ধান্তের উপর কিন্তু বিষয়টা নির্ভর করে না, আন্তর্জাতিক বড় ক্যানভাসের খেলা এটি। সেই জন্যে এখনো শেষ কথা বলার সময় আসেনি। আমাদের মাননীয় সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে একটি অভিপ্রায় ব্যক্ত করেছেন, একটা টার্গেট ফিক্স করে দিয়েছেন। এখন ধরুন এটাই শেষ অবধি যদি প্রতিপালন করা হয়, আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। কিন্তু মজার ব্যাপার যেটি হচ্ছে, বড় মাঠের খেলোয়াড়রা যদি এটাকে গণ্ডির বাইরে নিয়ে চলে যান, ধরুন একটা যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তো আমাদের সশস্ত্র বাহিনী ব্যস্ত হয়ে পড়বে দেশমাতৃকা রক্ষার দায়িত্বে। এখন সেই পরিস্থিতিতে দেখা যাবে যে যুদ্ধ বিগ্রহের কারণে, অ্যাক্ট অফ গড কিংবা এই ধরনের আপৎকালীন পরিস্থিতির কারণে আপনার নির্বাচন ৩ মাস পিছিয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে। আমরা চাই যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরা চাই যে সরকার, সরকার প্রধান, সেনাবাহিনী প্রধান, প্রেসিডেন্ট, তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করুক। তা না হলে দেশ অস্থিতিশীল হবে, এটাই স্বাভাবিক। এবং সেটার আমরা কিছু নমুনাও দেখতে পাচ্ছি। কিছু না, অনেক নমুনাই আমরা দেখতে পাচ্ছি যেটি আসলে কাঙ্ক্ষিত নয়। এবং মব ভায়োলেন্সের কথা বা মব সন্ত্রাসের কথা সেনাপ্রধান যেটা বলেছেন, আশা করছি সেটি বাস্তবায়ন হবে। স্যার, আমরা কি আর ২-১ টা কমেন্টস পড়ে একটু দর্শকদেরকে হতাশ না করি? কমেন্টস পড়ে আপনার শেষ মন্তব্য দিয়ে আমরা শেষ করে দেব। জি। অভিজিৎ মজুমদার তিনি বলছেন, এখন কি কারো বুঝতে বাকি আছে যে কেন সেন্ট মার্টিন নিয়ে নানা উছিলায় জনশূন্য করে দিয়েছে ডক্টর ইউনূস? হ্যাঁ, এটা আর কারো বুঝতে বাকি নেই। জি। আমাদের সৈয়দা রিজওয়ানা ভাই হাসান সাহেবের কোনো এখানে আমি কথা আছে আমি কিনা? একটু ফ্ল্যাগ আউট জি। করে একটা বিষয়, প্রায় ১,০০০-২ সার্মেয় আছে আমাদের এই দ্বীপটিতে। তাদেরকে ইতিমধ্যে
আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে, ভ্যাসেক্টোমাইজ করা হয়েছে, তারা যাতে আর আহ বংশ বিস্তার না বংশবৃদ্ধি করতে না পারে। হয় ওপেন। না, এই কাজও সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে সেই এলাকা জনশূন্য হয়ে যাবে, হ্যাঁ, বাংলাদেশের definitely মানুষ আর এখন থাকবে না। বিশ্বব্যাপী অ্যানিমাল রাইট নিয়ে যারা কাজ করেন তাদের তো সোচ্চার হওয়া দরকার এই বিষয়ে। পরিবেশবাদী স্যার তার এটা 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 দোহাই দিয়ে এই এটা কাজটা হয়েছে। স্যার এটা কিন্তু আর শুনি নাই, মানে আপনি আবার না একটু না, যদি বলেন আমি দশ। আমি আমি এই মিলেনিয়ামের প্রথম সূর্যোদয়ের আলোকচিত্র ধারণ করেছি এই দ্বীপে বসে, আপনার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পক্ষ থেকে। তো সেই জন্য এই দ্বীপ চষে বেরিয়েছেন আমার পিতৃব্য ডক্টর সুলতানুল আজিজ, এবং তিনি স্কুবা ডাইভিং করতেন এবং আবিষ্কার করেছেন যে এই যে নাফ, এটি কিন্তু নদী নয়, এটা সমুদ্রের খাড়ি, ক্রিক। এবং এই যে দ্বীপটি, সেটি তিনটি অংশ। সর্বশেষ সীমায় ছেড়া দ্বীপে তিনি গিয়ে দেখেছেন যে সেটির আন্ডার ওয়ার্ল্ডটা কেমন। ধন্যবাদ। হুম, আহ, না ঠিক আছে, আমরা মুন্না আমরা কমেন্টস গুলো একটু দেখতে চাই। মুন্না আমাদের ব্রডকাস্ট ম্যানেজার, তিনি যদি উপস্থিত থাকেন, একটু যদি কমেন্টস গুলো আবার আমরা একটু পড়তে পারি, দু চারটা কিছু। মুন্না সাহেব আছেন, হ্যাঁ। আজমির ইয়াসমিন ইউনুস কিন্তু নতুন কৌশল নিয়ে জুলাই ঐক্য নামের তার ছাত্র হাতিয়ার মাঠে নামিয়ে দিয়েছে, এই ব্যাপারে ওসিসিকে কিছু বলতে বলবেন? জি, তিনি যখন সেটার আশ্রয় নেবেন, নিশ্চয়ই নাহিদ ইসলামের সাথে সেসব কথা হয়েছে। কলিমুল্লাহ স্যারকে ধন্যবাদ, রেজওয়ান অনেক সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছে স্যার। জি ধন্যবাদ আপনাকে। আম, জে জে 7 KW, আমি বলছি 101% সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে। এটা যদি হয় জাতি খুব খুশি হবে। স্পেয়ার লাইফ, মানুষকে হুজুগে আর গুজবে ফাঁসিয়ে নিজেরা ক্ষমতার শীর্ষে এখন সান্ডারা। ও স্যার, সান্ডা একটা ছবি দেখি সবসময় ফেসবুকে, এটা কি আমি ঠিক এটার মাহাত্ম্য কি বুঝতে পারছি না। নিলয় নীল পাইক তিনি বলছেন জুলাই পুলিশ গণহত্যার বিচার কে করবে? জি ধন্যবাদ আপনাকে। এটার বিচার হবে, বিচার হতে হবে, যে কোনো হত্যাকাণ্ডেরই বিচার হয় দেরিতে অথবা উম খুব তাড়াতাড়ি। দুলাল মিয়া, রাজু ভাস্কর্যে আবারও জুলাই ঐক্য নামে মিছিল হচ্ছে, এটা কিসের ইঙ্গিত বহন করে? এইরকম কিছু হচ্ছে, মানে তারা আবার একত্রিত হতে চাইবে জুলাই ঐক্য নামে। দুলাল মিয়াকে ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য। আবার হ্যাঁ, মুন্না শুকুর দে। ঠিক আছে, আমরা মুন্না তথ্য কি আর আছে আমাদের? অনেকেই আছেন আমাদের। জাহিদুল লিটন, দেশের এই অবস্থা থেকে একমাত্র মুক্তির পথ দ্রুত নির্বাচন। জি, কথা সত্য, 100% সত্য। দ্রুত নির্বাচন ডিসেম্বর পর্যন্ত যেতে হবে না। আমার মনে হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যদি হয়ে যায় ভালো। জাহিদুর রহমান, সেনাবাহিনীর মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার এই মুহূর্তে দরকার। এটা কিন্তু জনগণের ডিমান্ড, আসলেই সত্য। একটা তত্ত্বাবধায়ক সরকার যদি সেনাবাহিনীর নেতৃত্বে হয় এবং তারা একটা নির্বাচন দিয়ে দিবেন কিছু সংস্কার করে, সংস্কারের আর কোনো অস্তিত্ব থাকবে না। আচ্ছা আচ্ছা, সংস্কারের যে এত কথা বলা হয়েছে, এখন সেনাপ্রধান বললেন যে আমাদের সাথে তো কোনো আলাপ আলোচনা নেই, আমরা এগুলো নিয়ে কোনো আমাদের বক্তব্যও নেই, কিন্তু সংস্কারও করবে একটা নির্বাচিত সরকার। এই সংস্কার যে এত সময় ক্ষেপণ করা হলো, এতজনকে নিযুক্ত করা হলো, এত কমিটি কমিশন করা হলো, এত চেয়ারম্যানকে বিদেশ থেকে আনা হলো, এত বিদেশি নাগরিক আসলো। কেউ বললো যে প্রবাসী সরকার, এটা সবাই বিদেশি পাসপোর্টধারী। প্রবাসী সরকার বাংলাদেশেই আছে, এখন বাংলাদেশের ভিতরেই প্রবাসী সরকার বিদেশ থেকে এসে বাংলাদেশ চালাচ্ছেন। তারা যে সংস্কারমূলক কর্মকাণ্ডগুলো জনতন্ত্রী বাংলাদেশ করার চিন্তা ভাবনা করছেন, এই বিষয়টি কি আর বাস্তবায়িত হবে বলে আপনি মনে করেন, বা বাস্তবায়ন হওয়ার আর কোনো সুযোগ আছে, সময় আছে? কিন্তু দেখুন, আপনার দ্বিতীয় ফেজ যেটা কালার রেভলিউশনের, সেটার সাইন সিমটম কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। ফলে দেখা যাবে হয়তো নতুন সেট লোকজন এসে আপনার এই ধরাধামে মোতায়েন হয়েছে। এখন একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে এই সম্ভাবনা। দেখা যাক কি অবস্থা তারা। স্যার, তাহলে আমরা কি শেষ করতে পারি? বাংলাদেশ ইউরোপ এখন দেখবেন নতুন নাটক করবে, ঐক্য করতে হবে, ঐক্য করতে বলবে। জি, অনেক অনেক কথা বলছেন। চিন্তা ভাবনা করেন দেশের মানুষ, জাতির প্রয়োজনে সৈয়দ জাতির প্রয়োজনে উনি আসেন নাই স্যার, উনি ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডের গডফাদার হয়ে দেশের সাধারণ জনগণকে ধোঁকা দিতে। স্যার আপনাকে সম্মান করি, আপনি তাকে শেখ হাসিনার সঙ্গে তুলনা করবেন না। জি ধন্যবাদ আপনাকে। আপনারা একটা রিকোয়েস্ট করেছে আর কি স্যার। জি, ঢাকা কাকা, কি ধার কাকা মনে হয়, হ্যাঁ।
বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে বলে আপনাদের মনে হয়? যাই হোক, ভবিষ্যৎ কি হবে সেটি আপনারাই দেখতে পাচ্ছেন। আহ, সেটি আমরা দুঃখজনক, যদি যেভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে, সেনা প্রধানের এই বক্তব্যের পরে যদি কিছুটা পরিবর্তন আসে, আর সেনা প্রধান যদি তাদের মুখ্য ভূমিকা পালন করেন, এখন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যদি সেনাবাহিনী তাদের বলিষ্ঠ ভূমিকা রাখে, দেশ ইনশাল্লাহ সুন্দর শান্তির এবং আগামী দিনগুলো আমাদের সুন্দর হবে বলে আমরা আশা করি। স্যার, এই মুহূর্তে আমাদের জনগণের উদ্দেশ্যে ২ মিনিট একটু বলে শেষ করে দেবেন স্যার। মানুষ নানান বিষয় নিয়ে ভাবছে, মার্কিন সৈনিক, বন্দর, সেন্ট মার্টিন, আমাদের করিডোর, এগুলো নিয়ে নির্বাচন, সবকিছু নিয়ে সংস্কার। মানুষকে একটু আশ্বস্ত করেন স্যার, কি হতে পারে, কি হবে, কি জন্য অপেক্ষা করতে হবে, সবাইকে ধৈর্য ধারণ করার একটা। ধন্যবাদ। আপনার এই যে সংস্কার সংস্কার খেলা, এটার মধ্য দিয়ে আপনার যে রেইজন ড্যাট সেটি ইতিমধ্যে এক্সস্টেড হয়ে গেছে। ফলে আপনার এদেশের মানুষ সবসময় দেরিতে হলেও রুখে দাঁড়িয়েছে। এই যাত্রাও সেরকম একটি পরিস্থিতি পরিবেশ তৈরি হবে। আপনি খেয়াল করে দেখেন, আমাদের সাবেক নগরপিতা প্রয়াত সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক মহোদয়ের আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছে। এখন বিষয়টা ক্রমে যদি জনসমুদ্রে পরিণত হয়, সকল দল মত পথের মানুষ যদি সামিল হয়, তাহলে দেখবেন এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে হবে না, সেই এই যদি অবকাশও পাওয়া হইতে, যাবে। জি, জি। আচ্ছা, আরেকটা কথা কেউ বলে থাকেন যে জুলাই সনদের কথা বারবার বলা হচ্ছে। এখন এটা একটু চুপ আছে, কিন্তু কাজ হচ্ছে। ১ মাসের মধ্যে তারা যে আল্টিমেটাম দিয়েছে, জুলাই সনদের সময় তার যত 30 ঘনিয়ে দিনের আসবে, আলটিমেটাম দিয়েছেন, 30 দিন, 30 ৩০ দিন, ৩০ কর্মদিবস। দিন। এই সময় যত ঘনিয়ে আসবে, দেশ তত অস্থিতিশীল হবে। এটা কেউ বলছেন যে এটা হতে দেয়া যাবে না, সংবিধান ছুঁড়ে ফেলা যাবে না এবং দেশকে আক্রান্ত করা যাবে না, দেশকে রক্ষা করতে হবে। দেশের মানুষ সেটাই চায়, সেদিকেই যাচ্ছে। স্যার, তো আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, লাইক করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, আমরা আসলে কলিমুল্লাহ স্যারও যে কথাগুলো এতক্ষণ বললেন, খুবই গঠনমূলক আলোচনা হয়েছে। সেনাপ্রধানের বক্তব্যে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। বিশ্লেষণ হতেই থাকবে, বিভিন্ন মাধ্যমে হতে থাকবে, বিভিন্ন জনের মাধ্যমে হতে থাকবে। আমাদের এই যে করিডোর, দুঃখজনক ব্যাপার হচ্ছে এই যে আমাদের বন্দর দিয়ে দেয়া, এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের বুদ্ধিজীবী শ্রেণী কোনো কথা বলছেন না। কলিমুল্লাহ সাহেবদের মতো অনেকেই এগিয়ে এসেছেন, কথা বলছেন, কিন্তু আরো যারা রয়েছেন, যারা আলোচনায় আছেন, যারা বিভিন্ন বক্তব্য দিয়ে বেড়ান, কিন্তু তারা তাদের পক্ষ থেকে, তাদের মধ্য থেকে এই মবক্রেসির বিরুদ্ধে কোনো কথা বেরোচ্ছে না। আমাদের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি, এই বিষয়ে তারা কোনো কথা বলছেন না। এটা কিন্তু দুঃখজনক। যাই হোক, আমরা চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক। দেশে যে নানান ধরনের হুমকি, নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, সেটি যাতে বাস্তবায়িত না হয়, দেশ যাতে সুন্দর সাবলীলভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষের শান্তি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আবারও শেষ। খোদা হাফেজ, শুভরাত্রি।